ওকে। সো আজকে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের দুইটা ব্যাপার শিখবো, একটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, একটা হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস। বুঝতে পারছেন? একটা এসইও মেইনলি একটা এসইও প্রজেক্টের পাঁচটা ফেজ থাকে: কিওয়ার্ড রিসার্চ এবং অ্যানালিটিক্স অ্যান্ড ট্র্যাকিং ফিক্সেস, এরপর হচ্ছে টেকনিক্যাল ফিক্সেস, অন পেজ এসইও এবং অফ পেজ এসইও। বুঝছেন? সো প্রথম পার্ট হচ্ছে কি কিওয়ার্ড রিসার্চ, তাই না? কিওয়ার্ড রিসার্চ করার সাথে সাথে আপনাকে আপনার কম্পিটিটরকে অ্যানালাইজ করতে পারতে হবে। বুঝছেন? কারণ আপনি যে কিওয়ার্ডে র্যাঙ্ক করতেছেন, আরো অনেকে তো সেম কিওয়ার্ডে র্যাঙ্ক করতে চায়, তাই না? সো তাদেরকে ফেলায় আপনাকে আপনার ওয়েবসাইটকে গুগলের প্রথম পেজে আনতে হবে। এই কারণে তাদের কোথায় কোথায় স্ট্রেংথ আছে এবং কোথায় কোথায় তার উইকনেস আছে এগুলো খুঁজে বের করতে হবে। বুঝছেন? তো শুরু করার আগে আমরা এসইওর কিছু এসেনশিয়াল এসইও টার্ম এবং ডেফিনেশন সম্পর্কে জানি, চলেন। প্রথম হচ্ছে এসইও। হোয়াট ইজ এসইও? এসইওর ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এটা হচ্ছে এমন একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে যখন আমরা গুগলে কোনো কিছু লিখে সার্চ করি, বুঝছেন, দেখেন হাজার হাজার ওয়েবসাইট আছে, তাই না? এই ওয়েবসাইটের মধ্যে থেকে সবার প্রথম দিকে এই যে সার্চ রেজাল্টটা আসতেছে, আমাদের সাইটে যেন প্রথম দিকে আসে, এই জিনিসটা করার যে প্রক্রিয়া, যে অপটিমাইজেশন, সেটাই হচ্ছে কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসব দুইটা পার্ট আছে, একটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও, একটা হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। সো দেখেন, আমরা এসইও সাধারণত করি গুগলের জন্য, তাই না? গুগল হচ্ছে দুনিয়ার সব থেকে জনপ্রিয় এবং সব থেকে বড় সার্চ ইঞ্জিন। তো গুগলের এই সার্চ অ্যালগোরিদম কিভাবে কাজ করে এটা নিয়ে গুগল কখনো ক্লিয়ারলি কিছু বলেনি। বাট গুগল এটা বলছে যে গুগল তার গুগল অ্যাকচুয়ালি একটা ওয়েবসাইট থেকে কোন কোন ব্যাপারগুলো চাই এবং কোন কোন ব্যাপারগুলো চায় না, এই ব্যাপারটা গুগল ক্লিয়ারলি বলছে এই যে গুগল সার্চ সেন্টার বা গুগল ওয়েবমাস্টার গাইডলাইনে। বুঝতে পারছেন? যেসব ওয়েবসাইট গুগলের এই ওয়েবমাস্টার গাইডলাইন ফলো করে ওয়েবসাইটকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য কাজ করে বা র্যাঙ্ক আগে নিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে, সেই প্রসেসকে বলা হয় হোয়াইট হ্যাট এসইও। ক্লিয়ার? ব্ল্যাক হ্যাট এসইও হচ্ছে যারা গুগলের এই নিয়ম নীতি মানে না, এই যে সার্চ সেন্টারে যে যে নিয়ম লেখা এগুলো যারা মানে না, না মেনে বিভিন্ন ইললিগাল পথে তারা ওয়েবসাইটকে গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসতে চায়। বুঝছেন? এটাকে বলা হয় ব্ল্যাক হ্যাট এসইও। ওকে। এরপর আসতেছে হোয়াট ইজ ক্রলিং। ক্রলিং জিনিসটা কি? দেখেন, আমরা যদি এই যে সার্চ সেন্টারে যাই, এইসব ফান্ডামেন্টালের ভিতরে এই যে ক্রলিং এন্ড ইন্ডেক্সিং এর ভিতরে সুন্দর মতো বলা আছে যে ক্রলিং কি, ইন্ডেক্সিং কি। বুঝছেন? ক্রলিং হচ্ছে, মনে করেন আহ, এটা আমার একটা ওয়েবসাইট, ঠিক আছে? তো আমি ওয়েবসাইটে বিভিন্ন কন্টেন্ট পাবলিশ করি, তাই না? এখন এই কন্টেন্ট পাবলিশ করার পরে আমি গুগলের বটকে আমার ওয়েবসাইটে আসতে বলবো, হ্যাঁ, যাতে করে সে আমার ওয়েবসাইটটা সুন্দর মতো পড়তে পারে এবং এখানে যা যা ডেটা আছে সব তার গুগলের ডেটাবেজে নিয়ে নিতে পারে, তাই না? এই যে প্রসেস, এই প্রসেসের শুরুতে যেটা হয়, আমাদের ওয়েবসাইটে একটা সাইট ম্যাপ, বুঝছেন, সাইট ম্যাপ হচ্ছে গুগলের জন্য একটা ম্যাপ, যেটা থেকে গুগল এই ওয়েবসাইটের ডিটেইল জানতে পারে। হুম এটা গুগলের সার্চ কনসোল নামে একটা টুল আছে যেখানে সাবমিট করতে হয়। সাবমিট করার পরে গুগলের যে বট, তারা আমাদের ওয়েবসাইটে আসেন। বুঝছেন? আসার পরে সে বিভিন্ন পেজ পড়তে থাকে। হ্যাঁ, এই যে পড়ার যে প্রক্রিয়া, এটা হচ্ছে ক্রলিং। ক্লিয়ার? ওকে। এরপর ইন্ডেক্সিং। এই যে গুগলের বট আমাদের ওয়েবসাইটে আসলো, এসে যে বিভিন্ন পেজ পড়লো, পড়ে কি চলে যাবে? না, কিন্তু পড়ার পরে সে তার মেমোরিতে বা তার ডেটাবেজে এই তথ্যগুলো সুন্দর মতো রেখে দেবে, যাতে করে যখনই কেউ এই বিষয়ে জানতে চাবে
তার সামনে আমাদের ওয়েবসাইটটাকে একটা সার্চ রেজাল্ট হিসেবে দেখাইতে পারবে। ক্লিয়ার? এই যে প্রক্রিয়া, এটাকে বলা হয় ইন্ডেক্সিং। এরপর আছে অন পেজ এসইও। অন পেজ এসইও কি? আমরা আমাদের ওয়েবসাইটকে গুগলের প্রথম পেজে নিয়ে যাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটের উপরেই যে অপটিমাইজেশন গুলো করি সেগুলোকে বলা হয় অন পেজ এসইও। বুঝতে পারছেন? অন পেজ মানে কি? পেজের উপরে, অর্থাৎ আমাদের পেজের উপরে আমরা যে কাজগুলো করব সেটাই কি অন পেজ এসইও। এরপর হচ্ছে অফ পেজ এসইও। আমাদের ওয়েবসাইটকে গুগলের প্রথম পেজে নিয়ে যাওয়ার জন্য শুধুমাত্র আমাদের পেজে কাজ করলে হয় না, আরো অনেক কাজ বাজ আছে। তো আমাদের পেজের বাইরে যে কাজগুলো করা হয় সেগুলোকে বলা হয় অফ পেজ এসইও। বাইরে কাজ কেমন? তো এই কিওয়ার্ড, এই যে কন্টেন্টটা গুগলের প্রথম পেজে যাবে নাকি যাবে না, এটা অনেকগুলো র্যাঙ্কিং ফ্যাক্টরের উপরে নির্ভর করে। বুঝতে পারছেন? কিছু কিছু র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, যেমন এই সাইটটাকে কোন কোন সাইট ব্যাকলিঙ্ক দিছে। সো ব্যাকলিঙ্ক জিনিসটা কি আমরা একটু পরে জানবো। বুঝছেন? সো কোন কোন সাইট ব্যাকলিঙ্ক দিছে, ব্যাকলিঙ্কের যে সাইট থেকে ব্যাকলিঙ্ক দিছে ওই সাইটের স্প্যাম স্কোর কত। বুঝছেন? ওই সাইট গুগলের টার্মস পলিসি কতটা মানছে কি মানে নাই, এই সব কিছুর উপরে বেস করে একটা র্যাঙ্কিং ফ্যাক্টর হয়। বুঝছেন? অর্থাৎ যে র্যাঙ্কিং ফ্যাক্টর গুলো বা যে কাজগুলো আমাদের নিজেদের ওয়েবসাইটের উপরে করার সুযোগ নাই, অর্থাৎ ওয়েবসাইটের বাইরে করতে হয়, সেগুলো কি অফ পেজ এসইও। এরপর ডু ফলো ব্যাকলিঙ্ক। ওকে, ডু ফলো ব্যাকলিঙ্ক শেখার আগে আমাকে ব্যাকলিঙ্ক জানতে হবে। বুঝছেন? ব্যাকলিঙ্ক কি? ব্যাকলিঙ্ক হচ্ছে যখন, মনে করেন এটা আমাদের একটা ওয়েবসাইট এবং এইটা আরেকটা ওয়েবসাইট। হ্যাঁ, ওয়েবসাইটটা আমাদের না, কিন্তু ওয়েবসাইটটা আমাদের। যদি এই ওয়েবসাইটটা থেকে কোন একটা লিঙ্ক আমাদের ওয়েবসাইটে আসে, তার মানে হচ্ছে আমরা এই ওয়েবসাইট থেকে একটা ব্যাকলিঙ্ক পাইলাম। বুঝতে পারছেন? সো নিজেদের ওয়েবসাইটে দুনিয়ার যে কোনো ওয়েবসাইট থেকে লিঙ্ক পাওয়াকে বলা হয় ব্যাকলিঙ্ক। ওকে, এই ব্যাকলিঙ্কের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ডু ফলো ব্যাকলিঙ্ক, একটা হচ্ছে নো ফলো ব্যাকলিঙ্ক। আমরা যে প্রথমে পড়লাম যে ক্রলিং। ক্রলিং কি মানে? ক্রলিং হচ্ছে গুগলের বট যখন আমাদের সাইটে আসবে তখন আমাদের ওয়েবসাইটে প্রত্যেকটা কন্টেন্ট যে পড়তেছে, এই পড়ার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় ক্রলিং। ওকে, সো পড়তে পড়তে মনে করেন এখানে একটা লিঙ্ক আছে, তাই না? বুঝছেন? যদি এই লিঙ্কটা অন্য কোনো ওয়েবসাইট ওপেন হয় তাহলে তো অন্য সাইট আমাদের সাইট থেকে একটা ব্যাকলিঙ্ক পেলো, তাই তো? তাই না? এখন দেখেন আমি একটু দেখাই। দেখেন মনে করেন এটা আমাদের একটা ওয়েবসাইট এবং এটা অন্য একটা সাইট। হ্যাঁ, আমাদের সাইট থেকে এই সাইটকে একটা লিঙ্ক দিলাম, তাহলে কি হলো? এই সাইট আমাদের ওয়েবসাইট থেকে একটা ব্যাকলিঙ্ক পাইলো, তাই তো? এখন গুগলের বট যখন আমাদের এই পেজটা পড়বে, পড়তে পড়তে এরকম জায়গায় একটা লিঙ্ক পাবে না? পাবে তো। লিঙ্কটা পাওয়ার পরে এখানে যদি ডু ফলো ব্যাকলিঙ্ক থাকে, বুঝছেন? ডু ফলো ব্যাকলিঙ্কের এক্সাম্পল একটু দেখি। ডু ফলো ব্যাকলিঙ্ক এক্সাম্পল। সো ডু ফলো ব্যাকলিঙ্কে যদি এরকম, ওকে, যদি আমার ব্যাকলিঙ্কটা এরকম হয়, এরকম যদি একটা লিঙ্ক থাকে তাহলে সেটা একটা ডু ফলো ব্যাকলিঙ্ক। কিভাবে বুঝলাম? এখানে তো ডু ফলো লেখা নেই, তাই না? সাধারণত নর্মালি কোনো একটা লিঙ্ক করলে সেটা ডু ফলো হয়ে যায়। বুঝতে পারছেন? তার মানে গুগল যখন আমাদের ওয়েব পেজে এসে এই লিঙ্কটা পাবে, ওই লিঙ্কটাও পড়তে থাকবে। বুঝছেন? লিঙ্ক তো পাইছে, এখন এই লিঙ্ক ধরে সোজা আমাদের ওয়েবসাইটে আসবে।
হুম, ও যে আমাদের লিঙ্কটা ফলো করে, সো আমাদের না অন্যের ওয়েবসাইটে যাবে যেখানে আমি ব্যাকলিঙ্ক করছি। সেই যে আমাদের ওয়েবসাইটে গুগলের বট আসলো, এসে একটা লিঙ্ক পাইলো, পেয়ে সেই লিঙ্কটাকে ফলো করে এই যে নতুন একটা ওয়েবসাইটে চলে গেল। বুঝছেন? এই প্রক্রিয়াকে বলা হয়, সো এই ধরনের ব্যাকলিঙ্ককে বলা হয় ডু ফলো ব্যাকলিঙ্ক। অর্থাৎ এই লিঙ্কটাকে গুগলের বট ফলো করে ওই সাইটে চলে গেছে। ক্লিয়ার? কখনো কখনো একটা ওয়েবসাইট বলে দেয় যে, গুগলের বটকে বলে দেয় যে না তুমি আর ফলো করো না। বুঝছেন? এই দেখেন, এই দেখেন, এখানে কি নো ফলো আছে না? যদি কোনো ব্যাকলিঙ্ক এরকম নো ফলো থাকে, তার মানে এটা গুগলের বটের জন্য একটা ইন্ডিকেশন যে এই লিঙ্কটা ফলো করতে না না করা হচ্ছে। বুঝছেন? তাহলে কি হইলো? ডু ফলো ব্যাকলিঙ্ক, গুগলের বট ফলো করে ওই লিঙ্কে যায়, আর নো ফলো ব্যাকলিঙ্কে যায় না। আরেকটা ব্যাপার হচ্ছে, ডু ফলো ব্যাকলিঙ্কে আমার ওয়েবসাইটে, মনে করেন আমার ওয়েবসাইট থেকে এই সাইটকে একটা আমি ব্যাকলিঙ্ক দিলাম, তাই তো? তো এটা একটা ডু ফলো ব্যাকলিঙ্ক হলো না? ডু ফলো ব্যাকলিঙ্কে আমার ওয়েবসাইট থেকে এসইও স্ট্রেংথ, বুঝছেন, বা লিঙ্ক জোস, এটা পাস হয়ে ওই ওয়েবসাইটে চলে যায়। আর নো ফলো ব্যাকলিঙ্কে আমার ওয়েবসাইটের কোনো এসইও স্ট্রেংথ এই ওয়েবসাইটে যায় না। ক্লিয়ার? বুঝতে পারছেন? তাহলে আমরা নো ফলো ব্যাকলিঙ্ক কেন করব যদি আমরা এসইও স্ট্রেংথ না পাই? কারণ নো ফলো ব্যাকলিঙ্কে গুগলের বট না গেলেও অনেক সময় অনেক মানুষ যায়। বুঝতে পারছেন? যদি দেখা যায় একটা নো ফলো ব্যাকলিঙ্ক থেকে অনেকগুলো মানুষ এই ওয়েবসাইটে রিডাইরেক্ট হয়ে চলে গেছে, গিয়ে এবং এই সাইট থেকে তারা ভালো কন্টেন্ট পাইছে, তখন গুগল এই সাইটটাকে একটু সিরিয়াসলি কনসিডার করে। হুম, এবং এসইওর ক্ষেত্রে একটু র্যাঙ্কিং ফ্যাক্টর ইনক্রিজ করে। ক্লিয়ার? ডু ফলো ব্যাকলিঙ্ক এবং নো ফলো ব্যাকলিঙ্ক বুঝছেন? ওকে। এরপরে ইন্টারনাল লিঙ্কিং ফর এসইও। ইন্টারনাল লিঙ্কিং কি? দেখেন, যখন আমি এইখানে ক্লিক করছিলাম, দেখেন, ওকে, যখন আমি এইটাতে ক্লিক করতেছি, তখন আমাদের কি হচ্ছে, আমাদের ওয়েবসাইটে থাকতেছে, তাই না? অর্থাৎ যে লিঙ্কে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটের একটা পেজ থেকে আরেকটা পেজে চলে যাচ্ছে, সেটাকে বলা হয় ইন্টারনাল লিঙ্ক, ইন্টারনাল লিঙ্কিং। বুঝছেন? আমাদের নিজে একটা ওয়েবসাইটের এক পেজ থেকে অন্য পেজের মধ্যে যে লিঙ্ক করে সেটাকে বলা হয় ইন্টারনাল লিঙ্ক। এবং যে লিঙ্কিং আমাদের ওয়েবসাইট থেকে অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যায় সেটাকে বলা হয় এক্সটার্নাল লিঙ্ক। এই যে এই লিঙ্কটা আমাদের ওয়েবসাইট থেকে এই ওয়েবসাইটে লিঙ্ক দিচ্ছে, তাই না? তাহলে এটা কি? এটা একটা এক্সটার্নাল লিঙ্ক, তাই না? আবার যদি আমাদের একটা ওয়েবসাইট থেকে, ওয়েবসাইটের একটা পেজ থেকে আরেকটা পেজ যদি লিঙ্ক করতাম, তাহলে সেটা হতো ইন্টারনাল লিঙ্ক। ক্লিয়ার? ওকে। এরপরে হোয়াট ইজ ডোমেইন অথরিটি? বুঝছেন? ডোমেইন কি একটু জানি। দেখেন এই দেখেন, এইটুক যে ওয়েবসাইটের নামটা, এটাকে বলা হয় ডোমেইন নেম। ক্লিয়ার? ওকে। এখন এই ডোমেইনের যে স্ট্রেংথ, এসইও স্ট্রেংথ, হ্যাঁ, তাকে বলা হয় ডোমেইন অথরিটি। ডোমেইন অথরিটি সাধারণত একটা ওয়েবসাইটের টোটাল এসইও স্ট্রেংথকে বোঝায়। ক্লিয়ার? ডোমেইন অথরিটি কি দেয় তাহলে? একটা ওয়েবসাইটের টোটাল যে এসইও স্ট্রেংথ সেটাই হচ্ছে ওইটার ডোমেইন অথরিটি। ক্লিয়ার? এখন দেখেন, আমি একটা পেজে গেলাম, এই পেজের একটা এসইও স্ট্রেংথ আছে, তাই না? শুধুমাত্র এই পেজটার যে এসইও স্ট্রেংথ সেটাকে বলা হয় এই পেজের পেজ অথরিটি। বুঝছেন? ডোমেন অথরিটিকে সংক্ষেপে ডিএ বলা হয়, এবং পেজ অথরিটিকে সংক্ষেপে বলা হয় পিএ। ওকে। এরপর আছে সাইট ম্যাপ। হোয়াট ইজ সাইট ম্যাপ? সাইট ম্যাপ হচ্ছে একটা ওয়েবসাইটের যাবতীয় সকল ডেটা যেখানে থাকে, যে ম্যাপের মধ্যে থাকে, সেই ম্যাপকে বলা হয় সাইট ম্যাপ। সাইট ম্যাপ দুই ধরনের হয়, একটা হচ্ছে এইচটিএমএল সাইট ম্যাপ,
একটা হচ্ছে XML সাইট ম্যাপ। কি কি তাহলে? HTML আর XML। ওকে। HTML সাইট ম্যাপ হচ্ছে মানুষের জন্য। দেখবেন বিভিন্ন ওয়েবসাইটে, দেখেন এই যে একটা ওয়েবসাইট, সেটা তো ফুটার সেকশন, তাই না? কখনো কখনো আমি আপনাকে একটু দেখাই। HTML সাইট ম্যাপ এক্সাম্পল, দেখছেন? কখনো কখনো ওয়েবসাইটের নিচে ফুটারের একটু আগে এরকম করে সাইট ম্যাপ কথাটা লেখা থাকে, বুঝছেন? এবং যেখানে একটা অডিয়েন্সের জন্য ইন ডিটেইল বলা থাকে যে ওয়েবসাইটে কি কি আছে। যেমন এই যে ফুটারে এইটুক আছে, এইখানে এই আছে, অডিয়েন্স এই, এখানে সবকিছু দেওয়া আছে না ওয়েবসাইটের। এখানে যখন একটা অডিয়েন্স দেখে তখন অ্যাট এ গ্লেন্স সে একটা ওয়েবসাইটের সবকিছু দেখতে পায়, তাই না? এই যে অ্যাট এ গ্লেন্স একটা সাইটের সবকিছু দেখতে পাচ্ছে, এটাকে বলা হয় HTML সাইট ম্যাপ। আরেকটা সাইট ম্যাপ আছে, সেটা হচ্ছে গুগলের জন্য। যখন আমরা কোনো ওয়েবসাইটে আসি, আসার পরে ডোমেন স্ল্যাশ সাইটম্যাপ ডট XML এটা লিখে সার্চ করি, তখন এই ওয়েবসাইটে একটা সাইট ম্যাপ আসে। দেখেন এটাতে এটা লুকানো আছে। তো প্রত্যেক ওয়েবসাইটে সাইট ম্যাপ দেখা যায় না। হুম। আমি যদি, এটা আমাদের একটা সাইট, সো ডোমেন নেম স্ল্যাশ সাইটম্যাপ ডট XML এটা লিখে সার্চ করি, তাহলে দেখেন একটা সাইট ম্যাপ আসছে, তাই না? প্রথমে আসছে থেকে পোস্ট সাইট ম্যাপ, এখানে ক্লিক করলে দেখেন আমাদের সাইটে যতগুলো পোস্ট সব একবারে দেখা যাবে। ক্লিয়ার? গুগলের বট যখন আমাদের ওয়েবসাইটে আসে, ও প্রথমে, সবার প্রথমে যায় কোথায় জানেন? রোবটস ফাইলে। রোবটস ফাইলকে একটু পরে বলতেছি। রোবটস ফাইলে যাওয়ার পরে ও আসে সাইট ম্যাপে। সাইট ম্যাপে এসে প্রত্যেকটা পেজ এখান থেকে ইন্ডিভিজুয়ালি এক এক পেজে গিয়ে গিয়ে পড়া শুরু করে বা ক্রলিং করা শুরু করে। ক্লিয়ার? ওকে। তাহলে সাইট ম্যাপ কি বুঝছি আমরা? সাইট ম্যাপ কয় প্রকার, কি কি? HTML সাইট ম্যাপ এবং XML সাইট ম্যাপ। XML সাইট ম্যাপ গুগলের জন্য বা গুগলের বটের জন্য, এবং HTML সাইট ম্যাপ মানুষের জন্য। এরপরে ব্রোকেন লিঙ্ক। ওকে, একটা ব্যাপার আমাদের বাদ পড়ে গেছে, রোবটস ফাইল, তাই না? দেখেন আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে আসি, সাইটে আসার পরে যখন এখানে লিখে যদি সার্চ করি রোবটস ডট টিএক্সটি, এটা লিখে সার্চ করলে একটা ফাইল আসে। এই ফাইলটা কার জন্য বলেন তো? এটা গুগলের বটের জন্য। আমরা যে সার্চ কনসোলে সাবমিট করছিলাম না আমাদের ওয়েবসাইটটা, সাবমিট করার পরে গুগলের বট আমাদের ওয়েবসাইটের এই ফাইলে আসে, বুঝছেন? ইট ইজ লাইক আ গেস্ট রুম অফ আ ওয়েবসাইট, বুঝছেন? এইখানে একটা একটা গেস্ট রুমের মতো। তো এই গেস্ট রুমে প্রথমে আমাদের গুগলের বট আসে। আসার পরে তাকে এই ম্যানুয়ালটা ধরায় দেওয়া হয়, এবং এখানে ক্লিয়ারলি বলা আছে যে কোথায় কোথায় গুগলের বট যাইতে পারবে এবং কোথায় কোথায় যাইতে পারবে না। যেমন এখানে বলা আছে ডিজেলাও। ডিজেলাও কি আমি চাচ্ছি ডাব্লুপি অ্যাডমিন, আমাদের ওয়েবসাইটে অ্যাডমিন এরিয়াতে গুগলের বট যাইতে পারবে না। বাদ বাকি সব জায়গায় গুগলের বটে যাওয়ার পারমিশন আছে, তাই না? সো এটা হচ্ছে রোবটস ফাইল। গুগলের বট সবার প্রথমে রোবটস ফাইলে আসে। আসার পরে গুগলের বট সুন্দর মতো জেনে যায় যে কোথায় কোথায় সে যাইতে পারবে এবং কোথায় কোথায় যাইতে পারবে না। এরপরে আসে সাইট ম্যাপে, তাই না? এরপরে এই ফাইলে আসে। আসার পরে এইখানে গুগল আমাদের ওয়েবসাইটের সকল পেজ আছে, সবগুলো পেজ এখানে আছে। এই যে প্রথম জায়গা থেকে রোবটস ফাইল থেকে এ জানতে পারছে যে কোন কোন জায়গায় যাইতে পারবে না, তাই না? তারপর এখানে এসে ও সুন্দর মতো সবগুলো পেজে যায়। যেখানে এখানে যাইতে পারবে সেখানে সেখানে যায়, যেখানে যাইতে পারবে না সেখানে যায় না। এবং এভাবে করে গুগল তার ক্রলিং এবং ইন্ডেক্সিং প্রক্রিয়া শেষ করে। ক্লিয়ার? এরপর হচ্ছে ব্রোকেন লিঙ্ক। ব্রোকেন লিঙ্ক কি? আপনারা হয়তো দেখবেন কখনো কখনো
দেখেন, কোন একটা লিঙ্কে সার্চ করলে 404 দ্য পেজ নট ফাউন্ড এরকম লেখা ওঠে না? অর্থাৎ যে লিঙ্কে ক্লিক করলে আমাদের ওই লিঙ্কে নিয়ে না যায়, না নিয়ে গিয়ে এরকম 404 এরর ওঠে, সেই লিঙ্কে বলা হয় ব্রোকেন লিঙ্ক। এরপরে ব্রোকেন ইমেজ। ব্রোকেন ইমেজ কি? কখনো আমরা কোন একটা ইমেজ একটা ওয়েবসাইটে লোড হইতে দেখি না, এমন হয় না? হয়তো। এই দেখেন এরকম উঠে না, ইমেজ নট ফাউন্ড বা এরকম। হুম, এটাকে বলা হয় ব্রোকেন ইমেজ। এরকম কিন্তু ভেঙে যায়, তাই না? এরকম ভেঙে যায় ইমেজকে বলা হয় ব্রোকেন ইমেজ। ব্রোকেন লিঙ্ক এবং ব্রোকেন ইমেজ, এই দুইটা জিনিস গুগল একদমই পছন্দ করে না। হ্যাঁ, অ্যাজ এ এসইও এক্সপার্ট আপনার অলওয়েজ আপনার সাইটে কোনো ব্রোকেন লিঙ্ক এবং ব্রোকেন ইমেজ যেন না থাকে, এটা মেকশোর করা খুব দরকার। এরপর আসছে যে কিওয়ার্ড। কিওয়ার্ড জিনিসটা কি? এটা মাথায় রাখবেন, এক দুই বা তিনটা বা তার থেকে অধিক, সো কয়েকটা ওয়ার্ড মিলে যখন একটা সার্চ ইন্টেনশন তৈরি করে, বুঝছেন, তখন সেটা কিওয়ার্ড হয়ে যায়। যেমন ব্রোকেন ইমেজ এক্সাম্পল, তার মানে আমি কি চাচ্ছি? ব্রোকেন ইমেজের কিছু এক্সাম্পল চাচ্ছি, বুঝছেন? একটা অর্থবহ সার্চ কোয়েরি যখন তৈরি হচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ড আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে লং টেল কিওয়ার্ড, একটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ড মানে লম্বা লেজ বিশিষ্ট কিওয়ার্ড, এবং বুঝতে পারছেন, যে কিওয়ার্ড দুই থেকে তিনটা শব্দের মধ্যে দিয়ে যে কিওয়ার্ড তৈরি হয় সেটাই সাধারণত শর্ট টেল কিওয়ার্ড হয়। তিনটা ওয়ার্ডের উপরে যতগুলো ওয়ার্ড নিয়ে যে কিওয়ার্ড গুলো তৈরি হয় সেগুলো হচ্ছে লং টেল কিওয়ার্ড, বুঝছেন? শর্ট টেল কিওয়ার্ডের সার্চ ভলিউম সাধারণত বেশি হয়, লং টেল কিওয়ার্ডের সার্চ ভলিউম কম হয়। এরপর আসছে এসিআরপি। এসিআরপি মিনস সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। আমরা আগে এক সময় ছিল যখন গুগলে যখন সার্চ করা হতো তখন প্রথম পেজে 10টা সার্চ রেজাল্ট আসতো, এখনো আসে, তাই না? এই যে প্রথম পেজের যে যতগুলো সার্চ রেজাল্ট, এটাকে বলা হয় সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বা প্রথম এসিআরপি। ক্লিয়ার? এক নাম্বার তার মানে প্রথম সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, দুই নাম্বার মানে দ্বিতীয় সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, তিন নাম্বার মানে তৃতীয় সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। ক্লিয়ার? ওকে। অনেকগুলো সার্চ রেজাল্ট মিলে একটা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ তৈরি হয়, বুঝতে পারছেন? এই পেজটা হচ্ছে সার্চ ভলিউম। সার্চ ভলিউম কি? একটা কিওয়ার্ড লিখে মান্থলি কত মানুষ সার্চ করতে পারে, এটার একটা প্রেডিকশন হচ্ছে সার্চ ভলিউম। বুঝতে পারছেন? মনে করে এই কিওয়ার্ডটা লিখে এক মাসে 1000 জন সার্চ করে, তাহলে এটা মান্থলি সার্চ ভলিউম কত? 1000। ক্লিয়ার? ওকে। এরপরে কিওয়ার্ড ডিফিকাল্টি। কিওয়ার্ড ডিফিকাল্টি কি? কোন একটা কিওয়ার্ড লিখে একটা কিওয়ার্ডকে গুগলের প্রথম পেজে নিয়ে যাইতে একজন এসইও এক্সপার্টকে যত বেশি কম্পিটিশন ফেস করতে হয় বা ডিফিকাল্টি ফেস করতে হয় তাকে বলা হয় ওই কিওয়ার্ডের কিওয়ার্ড ডিফিকাল্টি। ক্লিয়ার? ওই কিওয়ার্ডের কিওয়ার্ড ডিফিকাল্টি। এরপর আসতেছে অ্যাকচুয়াল কম্পিটিটর বা এসইও কম্পিটিটর। দেখেন, আমরা এই যে সার্চ করলাম, তাই না? আমি যদি টুলসে ক্লিক করি তাহলে এই পাশে দেখেন একটা রেজাল্ট আসে, তাই না? এত হাজার রেজাল্ট। এখন এই এত হাজার কি আমাদের কম্পিটিশন? না কিন্তু। অনেক সময় একই ওয়েবসাইটের একাধিক পেজ একই কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করে দেয়, বিভিন্ন রেজাল্টে থাকে, তাই না? তাহলে সবগুলো পেজ তো আমার কম্পিটিশন না, আমার কম্পিটিশন তো ওয়েবসাইট গুলো, তাই না? একজন কম্পিটিশন মানে একটা ওয়েবসাইট, বুঝতে পারছেন? ওকে। তো কতটা সার্চ রেজাল্ট, এটা এটা অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল কম্পিটিটর না। এটা নির্ণয় করার জন্য আমরা আমাদের কিওয়ার্ডের আগে লিখবো অল ইন টাইটেল ক্লোন কিওয়ার্ড। এখন যদি সার্চ করি এবং টুলসে একটা ক্লিক করি, দেখেন কয়টা রেজাল্ট? 83টা। অর্থাৎ 83টা ওয়েবসাইট থেকে আমাদের এতগুলো রেজাল্ট আসতেছিল, বুঝছেন?
এই যে যে কয়টা ওয়েবসাইটের সাথে আমাদের কম্পিটিশন, সেই সংখ্যাগুলোকে বলা হয় অ্যাকচুয়াল কম্পিটিটর। অ্যাকচুয়াল কম্পিউটার বের করতে হয় কেমনে? অল ইন টাইটেল ক্লোন কিওয়ার্ড, এটা লিখে সার্চ করলে আমাদের অ্যাকচুয়াল কম্পিউটার বের হয়ে যায়। এরপরে প্রথমে সার্চে ক্লিক করবেন, তারপরে টুলে ক্লিক করবেন, নাহলে কিন্তু রেজাল্ট আসবে না। বুঝছেন? ক্লিয়ার? ওকে। এরপরে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আরওআই। মার্কেটিং এবং বিজনেসের দুনিয়ায় আরওআই খুব জনপ্রিয় একটা টার্ম। আরওআই হচ্ছে আমি কোনো একটা প্রজেক্টের জন্য যে টাকাটা ইনভেস্ট করতেছি, হ্যাঁ, ইনভেস্ট করার পরে পরবর্তীতে আমি রিটার্ন কি পাচ্ছি। হুম, এটাকে বলা হয় আরওআই বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট। ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে? ওকে। আমরা কি এখন তাহলে কিওয়ার্ড কি আমরা জানি? হ্যাঁ, কিওয়ার্ড কি তাহলে? কিওয়ার্ড হচ্ছে এক এক বা একাধিক ওয়ার্ড একসাথে মিলে যখন একটা সার্চ ইন্টেনশন তৈরি করে, ওটা হচ্ছে একটা কিওয়ার্ড। ওকে। এখন এই কিওয়ার্ডের সার্চ ভলিউম তো জানি, তাই না? মান্থলি ওই কিওয়ার্ডটা লিখে কত লোক সার্চ করে সেটা হচ্ছে সার্চ ভলিউম। বুঝছেন? আর কম্পিউটার হচ্ছে ওই কিওয়ার্ডটা গুগলে র্যাঙ্ক করাতে গেলে আমাদের কত কম্পিটিশন ফেস করা লাগবে সেটা হচ্ছে ওই কিওয়ার্ডের কিওয়ার্ড ডিফিকাল্টি। ওকে। এখন কিছু কিছু কিওয়ার্ড আছে যেগুলো খুব সহজে গুগলে র্যাঙ্ক করানো যায়। হ্যাঁ, এবং এই যে কিছু কিছু বললাম, এটার মধ্যে কিওয়ার্ড গোল্ডেন রেশিও বা কেজিআর কিওয়ার্ড অন্যতম। বুঝছেন? কেজিআর কিওয়ার্ড কি? কেজিআর কিওয়ার্ড মেইনলি একটা সংখ্যা। এখানে দেখেন একটা ইকুয়েশন আছে, তাই না? এখানে হচ্ছে অল ইন টাইটেল পেজ ডিভাইডেড সার্চ ভলিউম। এইটা করলে যে নাম্বারটা আছে, এই নাম্বার যদি 0.25 থেকে বেশি এবং 1 থেকে কম হয়, তাহলে সেটা হয়ে যাবে একটা কেজিআর কিওয়ার্ড, বা ওইটা হবে কিওয়ার্ড গোল্ডেন রেশিও। ক্লিয়ার? একটু বোঝাই। কেজিআর কিওয়ার্ড ইকুয়ালস টু অল ইন টাইটেল পেজ। তার মানে কি? অল ইন টাইটেল মানে কি? একটু আগে কি শিখলাম? অল ইন টাইটেল মানে অ্যাকচুয়াল কম্পিটিটর, তাই না? আমাদের কিওয়ার্ডটার জন্য অ্যাকচুয়াল কম্পিটিটর কয়জন, এটা হচ্ছে আমাদের অল ইন টাইটেল পেজ থেকে আমরা আহ, বের করব। বুঝছেন? এরপর সার্চ ভলিউম মানে কি? মান্থলি কতজন ওই কিওয়ার্ড লিখে সার্চ করে, তাই তো? তাহলে অল ইন টাইটেল মানে আমরা লিখতেই পারি অ্যাকচুয়াল কম্পিটিটর ডিভাইডেড বাই সার্চ ভলিউম, তাই না? এখানে দেখেন একটা সুন্দর ম্যাথ আছে। ওকে। সো এখানে এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলে এটার সার্চ ভলিউমে 40। ক্লিয়ার? বুঝতে পারছেন? এবং অল ইন টাইটেলের রেজাল্ট কত? 500, 457। তাহলে আমার এখানে ম্যাথ করলে কত আসবে? আমরা ম্যাথটা করি, চলেন। অল ইন টাইটেলের রেজাল্ট কত ছিল? আর সার্চ ভলিউম কত? সার্চ ভলিউম 0.40। তাহলে কি এটা একটা কেজিআর কিওয়ার্ড হবে? বলেন তো, এটা কি একটা কেজিআর কিওয়ার্ড হবে? হুম, না কিন্তু। কারণ যদি আমার রেজাল্ট 1-এর কম এবং 0.25-এর বেশি থাকতো তাহলে ওটা হয়তো একটা কেজিআর কিওয়ার্ড। বুঝছেন? যদি আমার মান্থলি সার্চ ভলিউম বেশি হইতো তাহলে কিন্তু কেজিআর কিওয়ার্ড হয়ে যেত, তাই না? তো মনে করেন আমার 457 হচ্ছে আমার অল ইন টাইটেল রেজাল্ট।
এবং মান্থলি সার্চ ভলিউম 1000। তাহলে কি এটা একটা কেজিআর কিওয়ার্ড হইতো না? বুঝতে পারছেন? যখন এই ম্যাকটা কাজ করবে তখন ওইটা হবে একটা কেজিআর কিওয়ার্ড। কেজিআর কিওয়ার্ডের ল খুবই সিম্পল। আমরা মেইনলি এমন ধরনের কিওয়ার্ড খুঁজে বের করব যেটার সার্চ ভলিউম বেশি কিন্তু কম্পিটিশন কম। বুঝতে পারছেন? এই ধরনের কিওয়ার্ডকে বলা হয় কেজিআর কিওয়ার্ড। যদি এরকম একটা না এই এই নাম্বারের কিওয়ার্ড যদি আমরা পাই, তাহলে এই কিওয়ার্ড সাধারণত 72 ঘন্টার মধ্যে গুগলে র্যাঙ্ক করে, যদি আপনার সবগুলো এসইও স্ট্র্যাটেজি ঠিক থাকে উইদাউট এনি ব্যাকলিঙ্ক। ক্লিয়ার? ওকে। এরপরে কিওয়ার্ড প্রমিনেন্স এবং কিওয়ার্ড প্রক্সিমিটি, এই দুটাকে একটু পরে আমরা দেখতেছি। ওকে। সো কিওয়ার্ডের সো কিওয়ার্ড প্রমিনেন্স এবং প্রক্সিমিটি এই দুইটা জিনিস জানার আগে আমাদের আরেকটা ব্যাপার জানতে হবে। সেটা হচ্ছে এই যে একটা এক্সেল ফাইল দেখতেছেন না, এটা এখানে দেখেন কিওয়ার্ড কি আমরা জানি? কিওয়ার্ড কি আমরা জানি, সার্চ ভলিউমও জানি, তাই না? অ্যাকচুয়াল কম্পিউটারও জানি। র্যাঙ্কিং ডিফিকাল্টিকে বলা হয় কিওয়ার্ড ডিফিকাল্টি। কিওয়ার্ড ডিফিকাল্টি আমরা জানি, পিএ অর্থ জানি, ডি অর্থ জানি, এমএসবি মানে মান্থলি সার্চ ভলিউম এটাও জানি, তাই না? ওকে। কমিশন রেট দরকার নেই, প্রোডাক্ট প্রাইস, অ্যাফিলিয়েট কমিশন, আর ওয়াই, আর কিছু দরকার নেই। বুঝতে পারছেন? সো এখানে আমরা সবকিছু তো জানি, তাই না? ঠিক আছে, আগে আমরা এই বক্সটা ফিল আপ করি, তারপরে আমরা বাকিটুক যাচ্ছি। এখানে দেখেন প্রথমে লেখা আছে কমিশন রেট, তাই না? এবং প্রাইস। এটা হচ্ছে যখন আমরা আমাদের ওয়েবসাইটে কোনো অ্যাফিলিয়েট লিঙ্ক বসাবো, আমরা তো আমাদের ওয়েবসাইটকে অ্যাফিলিয়েট মার্কেটিং দিয়েও মনিটাইজ করবো, তাই না? তো ওই সময় কোন কোন প্রোডাক্ট আমরা নির্বাচন করব সেইটারও একটা রিসার্চ কিন্তু এটা। হুম। অ্যাফিলিয়েট মার্কেটিং সাধারণত আমরা অ্যামাজনের সাথে করে থাকি। ওকে। এখানে কি বাংলাদেশ আছে না? এটা দিয়ে অ্যাপ্লাই দিয়ে দেবেন, তাহলে দেখবেন ইউনাইটেড স্টেট চলে আসছে। দেখছেন? এখন দেখেন ইউএসএ তে এরকম ভাবে সাইটটা দেখায়। এইখানকার নিচে গেলে আমরা অ্যামাজনের প্রত্যেকটা ক্যাটাগরি খুঁজে পাবো। ক্লিয়ার? এখান থেকে কোন ক্যাটাগরি থেকে আমরা প্রোডাক্ট নির্বাচন করব বা কোন নিশ নিয়ে কাজ করব, এখানকার প্রত্যেকটা এই যে এই যে প্রাইম ভিডিও, অ্যামাজন মিউজিক, হ্যাঁ, এগুলোকে বলা হয় ম্যাক্রো নিশ বা ব্রড নিশ। এবং এর ভিতরে ক্লিক করলে এগুলোকে বলা হয় মাইক্রো নিশ। বুঝতে পারছেন? নিশ মানে হচ্ছে এক একটা টপিক। ক্লিয়ার? ওকে। আহ এখান থেকে আমরা কোন নিশ নিয়ে কাজ করব বা কোন ক্যাটাগরি নিয়ে কাজ করব এটা বোঝার জন্য আমার এই বক্সটা সুন্দর মতো আহ, বুঝতে হবে। বুঝছেন? সো আমরা যদি যে প্রোডাক্টের কমিশন রেট বেশি সেটা নিয়ে কাজ করি, তাহলে সেল যদি কম হয় তাহলেও কমিশন পাওয়া যাবে। বুঝতে পারছেন? আমরা সাধারণত এমন কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করবো না যে প্রোডাক্টের প্রাইস $50 কম। ওকে। ওকে। নেক্সট ক্লাসে আপনাদের এই যে এক্সেল শিটটা এটা ফিল আপ করে আনতে হবে। এটা ফিল আপ কেমনে করবেন? আপনি প্রথমে একটা কিওয়ার্ড নেবেন র্যান্ডমলি। হুম। তো মনে করেন আমি একটা কিওয়ার্ড নিলাম, বেস্ট ওয়াটার বোতল। এটা একটা কিওয়ার্ড। তো আমি কিওয়ার্ডটা সার্চ করলাম, কপি করলাম করে এই বক্সের প্রথমে বসাই দিলাম। ঠিক আছে? ওকে। এখন আমরা এটা সার্চ ভলিউম কত এটা জানতে হবে। সার্চ ভলিউম আমরা দুই ভাবে জানতে পারবো। একটা হচ্ছে বিভিন্ন ফ্রি টুল ব্যবহার করে এবং একটা পেইড টুল ব্যবহার করে। পেইড টুল সাধারণত দুইটা।
দুইটা বলতেছি, অনেকগুলো পেইড টুল আছে, বাট আমরা মেইনলি ইউজ করবো এসিএম রাশ। বুঝছেন? মাঝে মাঝে আমরা এই স্টেপসও ব্যবহার করতে পারি, বাট এসিএম রাশই বেশি ব্যবহার করবো। ক্লিয়ার? ওকে, আমাদের কাছে যেহেতু আমরা প্রথমে ফ্রিতে শিখি, সবার কাছে তো পেইড টুল নাই, তাই না? তো ফ্রি দিয়ে শিখি। সার্চ ভলিউম চেকার, এটা লিখে গুগলে সার্চ করবো। তারপর এখানে আমাদের কিওয়ার্ডটা বসাই দেবো। এরপরে কান্ট্রি ইউনাইটেড স্টেট থাকবে, এন্ড আই এম নট এ রোবট। দেখেন সার্চ ভলিউম কত, 40। এখন সার্চ ভলিউম, এটা একটা প্রেডিকশন, এক একটা টুলস এক একটা সার্চ ভলিউম দেয়। দেখেন সার্চ ভলিউম ডট আইও যে সার্চ ভলিউম দিছে, এসিএমরা আমাদের সেম সার্চ ভলিউম নাও দিতে পারে। বুঝছেন? বাট আমরা, আপনারা জাস্ট এটা শিখেন বেসিকটা। আমরা পরবর্তীতে এসিএমরা সেটটাই আমরা নিব, বাট এখন যেহেতু পেইডটা নাই সেই কারণে ফ্রিটাই নিচ্ছি। সার্চ ভলিউম কত দেখলাম, 40। অ্যাকচুয়াল কম্পিউটার কত, এটা বের করবো কিভাবে? অল ইন টাইটেল ক্লোন আমাদের কিওয়ার্ড, এরপর টুলে ক্লিক করব। কত, 63। আমরা এখানে দিব। ওকে। হ্যালো। ওকে। এরপরে র্যাঙ্কিং ডিফিকাল্টি, র্যাঙ্কিং ডিফিকাল্টি কিওয়ার্ড ডিফিকাল্টি সেম না? আমরা কি সার্চ বললাম ঠিক দিছি? অ্যাকচুয়াল কম্পিউটার ঠিক দিছি? দিনই কিন্তু এখানে কি লেখা থাকতে হয়তো, ওয়াটার বোতল, তাই না? যাই হোক, ওইভাবে করে আপনারা তো বুঝছেন নিয়মটা, তাই না? আমি আর দিলাম না। এরপর আমরা এখানে কি দেবো, কিওয়ার্ড ডিফিকাল্টি চেকার, এটা লেখা সার্চ করলে দেখেন আমাদের এই স্টেপসে একটা পেজ আসবে। এখানে আমরা সুন্দর মতো দেবো বেস্ট ওয়াটার ফিল্টার, চেকে ক্লিক করলাম। কিওয়ার্ড ডিফিকাল্টি কত, 57, তাই না? দেখেন সাথে সাথে আরো অনেক কিছু এক্সপিরিয়েন্স আমাদেরকে দিয়ে দিচ্ছে, আপাতত এগুলো আমরা ইগনোর করি। বুঝছেন? আমরা এখান থেকে কোনটা নেব, 57। 57 মানে খুবই কঠিন কিওয়ার্ড ডিফিকাল্টি, এই নাম্বারটা যত বেশি থাকবে তত কিওয়ার্ডটা র্যাঙ্ক করা কঠিন হবে, এবং যত কম থাকবে তত সহজ হবে। বুঝতে পারছেন? ওকে। এরপরে দেখি কি আছে। এরপরে পিএ, পিএ এবং ডিএ দুইটা লাগবে, তাই না? আমরা জাস্ট গুগলে লিখে সার্চ করবো কি, পিএ ডিএ চেকার। বুঝছেন? পিএ ডিএ চেকার, এখানে আমার কিওয়ার্ডটা দিয়ে দেবো। চেক, সুন্দর মতো আমাদের পিএ চলে আসছে না, ডিএ চলে আসছে। এটা এখান থেকে দিতে পারবো? পারবো তো। ওকে। এরপরে মান্থলি সার্চ ভলিউম,
এই সার্চ ভলিউমে সাধারণত মান্থলি সার্চ ভলিউম, বুঝছেন? ওকে ওকে, মান্থলি সার্চ ভলিউমের 20%। মান্থলি সার্চ ভলিউমের 20% কি? আমরা আশা করতেছি যে আমাদের যে কিওয়ার্ড থাকবে ওই কিওয়ার্ড যদি গুগলে র্যাঙ্ক করে, তাহলে যতটা সার্চ ভলিউম থাকবে তার হয়তো 20% অডিয়েন্স আমাদের ওয়েবসাইটে আসবে, বুঝছেন? তো এই নাম্বারটা এখানে লিখবো। তাহলে এই 40 × 20% করলে যা হয় সেটা। ওকে। কমিশন রেট, এটা কি? আমরা যে প্রোডাক্ট কিনতেছি ওইটা সাধারণত 1 থেকে শুরু করে 10% পর্যন্ত কমিশন দেয় অ্যামাজন। তো আমরা যে প্রোডাক্ট নেবো ওই প্রোডাক্টটা কমিশন কত পার্সেন্ট দিচ্ছে এটা আমরা দেখতে পারবো। কিভাবে দেখবো? আমরা জাস্ট নিচটা লিখে সার্চ করব। মনে করেন এই যে লিখে সার্চ করে যে অ্যামাজন কমিশন, দেখেন এখানে গেলে আপনি ডিটেইলে সবগুলোর কমিশন রেট দেখতে পারবেন। ক্লিয়ার? বুঝতে পারছেন? যখন আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করবো তখন এটা লাগবে। এটা আমাদের আপাতত দরকার নাই। দরকার নাই দেখে এই ঘর দুইটা আপনারা না ফিল আপ করতে পারেন বা একটা ধরে নিয়ে দিতে পারেন। বুঝতে পারছেন? ওকে। অ্যাভারেজ প্রোডাক্ট প্রাইস, এটাও আন্দাজ করে ধরে নিয়ে দিয়েন। $50 থেকে সর্বনিম্ন $50, ম্যাক্সিমাম কোনো সিলিং নাই। ক্লিয়ার? এরপরে অ্যাফিলিয়েট কমিশন। অ্যাফিলিয়েট কমিশন কত হবে? হুম, প্রোডাক্টের প্রাইস এবং এতে কমিশন, এই দুইটার কি বলেন? পার্সেন্টেজ করলে এটা চলে আসবে কমিশন রেট। বুঝতে পারছেন? যদি আমার প্রোডাক্টের প্রাইস হয় 100 টাকা, তাহলে 10% কমিশনে কত হবে? ও সরি সরি, এটা হচ্ছে কনভার্সন। কনভার্সন মানে হচ্ছে আমাদের মান্থলি যে সার্চ, যে অডিয়েন্স আমাদের ওয়েবসাইটে আসবে। তো প্রথমে আমাদের সার্চ ভলিউম ছিল কত? 40। 40-এর 20% অডিয়েন্স আমাদের ওয়েবসাইটে আসবে, তাই তো? এবং তার 10% হয়তো বা প্রোডাক্ট কিনবে। হুম, ধরে 40-এর 20% হয় 5 জন। সেই 5 জনের মধ্যে আবার 10% আমাদের প্রোডাক্ট হয়তো কিনবে। বুঝতে পারছেন? এরপর আসতেছে প্রোডাক্টের অ্যাভারেজ প্রাইস। সো প্রাইস যে কোনো একটা ধরে দেব। তারপরে কমিশন। কমিশন, কমিশন তো আমরা এখান থেকে দেখবো, তাই না? তো কমিশন আমরা যে কোনো একটা ধরে দিলাম। 10% আছে, 5% আছে, 4% আছে, ধরে এখানে বসাই দেবো। তারপর একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে ROI। ROI কি? K = J ইন্টু H ইন্টু J। এস মানে কি? কমিশন রেট ইন্টু অ্যাফিলিয়েট কমিশন, আর কনভার্সন ইন্টু অ্যাফিলিয়েট কমিশন। বুঝতে পারছেন আমার কথা? ওকে। এখানে যে প্রোডাক্টের প্রাইস থাকবে তার 4% যত হবে তত এখানে দিবেন। ক্লিয়ার? বা কমিশন রেট যত পার্সেন্ট তত পার্সেন্ট এখানে দিবেন। ম্যাথ কি বুঝছেন? ম্যাথ না বুঝলে বলেন, আর একবার দেখাবো। বুঝছেন না? ওকে। ROI মানে তাহলে কি? আমার এখানে কমিশন, অ্যাফিলিয়েট কমিশন যতটা হবে ইনটু যতটা কনভার্সন রেট, মানে যতজন আমাদের প্রোডাক্ট কিনবে। ক্লিয়ার? নেক্সট ক্লাসে ঘরটা ফিল আপ করে আনবেন। মিনিমাম 10টা প্রোডাক্ট নিয়ে ম্যাথটা করে আনবেন। ওকে। কিওয়ার্ড রিসার্চের ফার্স্ট পার্ট আমরা বুঝলাম, তাই তো? এরপরে দেখেন, একটা কিওয়ার্ডের 6টা প্লেসমেন্ট হয়। ওকে। সো এগুলো আমরা নেক্সট ক্লাসে শিখি নাকি? ওকে।